আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার জন্য একটি সাজানো বাগান চাই। কিন্তু তার পূর্ব শর্ত হচ্ছে শিশুটির সুস্বাস্থ্য। কিন্তু এই সুস্বাস্থ্যই উপেক্ষিত হয়ে যায় অনেক সময় না জানার কারণে, এবং এই না জানার একটি বড় অংশ হচ্ছে শিশুদের হরমোনজনিত সমস্যা। আজ আমরা সেই বিষয়টি নিয়েই কথা বলতে চাই, এবং আমরা প্রথমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পিউলি মেডিকেল 24-এর আজকের অনুষ্ঠানে। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর রবি বিশ্বাস, যিনি পেডিয়াট্রিক হরমোন স্পেশালিস্ট, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। এছাড়াও উনি মহাসচিব হিসেবে পেডিয়াট্রিক এন্ডোক্রাইন সোসাইটি অব বাংলাদেশের দায়িত্ব পালন করছে। আপনারা সরাসরি আমাদের টিভির স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন, আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আর এর একই সাথে আমাদের আলাপচারিতা শুনে নিতে পারেন। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেকেই আসলে জানি না যে শিশুদেরও হরমোনজনিত বিভিন্ন ধরনের সমস্যা হয়। যদিও আমরা জানি যে আপনি অনেক দিন ধরে এটা নিয়ে সচেতনতা তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছেন, তারপরেও আবারও আমাদের দর্শকদের জন্য জেনে নিতে চাই প্রথমেই যে হরমোনজনিত কি কি ধরনের সমস্যা আপনারা পেয়ে থাকেন। ধন্যবাদ। সত্যিকার অর্থে আপনি যে প্রশ্নটা বললেন যে আমরা অনেক সময় জানি না যে শিশুদের আবার হরমোনের কি সমস্যা, অথবা শিশুদের আবার ডায়াবেটিস কি, শিশুদের আবার অন্য কি প্রেশার, অমুক রোগ, এগুলা তো শিশুদের কোনো রোগ হয় না। অনেকটা ধারণা একমাত্র শিশুরা যদি খাওয়া দাওয়া ঠিক করে শিশু সব ঠিক আছে, লেখাপড়া ঠিক আছে, না, সেটা কিন্তু না। আমাদের মনে রাখতে হবে প্রতিটি মানুষেরই জন্ম যখন শুরু হয় তখন থেকেই কিন্তু স্বাভাবিকের সাথে অস্বাভাবিকটা পাশাপাশি চলে। হয়তো সেটার শতকরা হার কোনো কোনো ক্ষেত্রে বেশি, কোনো কোনো ক্ষেত্রে কম। তো একটা শিশু যখন গর্ভাবস্থায় থাকে তখন থেকেই তার যত্ন নেওয়া যেমন প্রয়োজন, এবং জন্মের পর থেকে এবং গর্ভাবস্থা থেকেও সেখানে হরমোনজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে চিকিৎসকদেরও অত্যন্ত সচেতন থাকতে হবে, এবং পাশাপাশি আমাদের যারা অভিভাবক মণ্ডলী আছে তাদেরও মাথায় রাখতে হবে যে এই যে হরমোন এমন একটা জিনিস যেটা শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত হয়ে সারা শরীরে কিন্তু এর কাজ। আমরা যে বেঁচে আছি, কথা বলছি, বেড়ে উঠছি, সব কিছুতে হরমোনের ভূমিকা আছে। অতএব সেটা তো শিশুকাল থেকেই শুরু হচ্ছে। তাই আমরা জন্মের পর থেকেই কিন্তু শিশুদের বিভিন্ন ধরনের হরমোনের সমস্যা পেতে পারি। যেমন মনে করেন জন্মের পর যদি একটা শিশু ঠিক মতো বেড়ে ওজন কম হলো, তাহলে কি হলো? তাহলে দেখা যাচ্ছে গর্ভাবস্থায় তার যে সমস্ত হরমোন থাকার কথা ছিল সেগুলোর ঘাটতি থাকতে পারে। পরবর্তীতে সেটা আমাদের কাভার করার কিন্তু সুযোগ আছে, কিন্তু আমরা যদি সেটা হাইলাইট না করি অথবা পয়েন্ট আউট না করি তাহলে সেই বিষয়টাকে হারিয়ে ফেলবে। একটু জানতে চাচ্ছি যে গর্ভাবস্থায় যদি এই সমস্যাগুলো থাকে সেটা কি আগে কোনোভাবে জানা সম্ভব, কিংবা একেবারে ডেলিভারির সময়ে কি কোনো ধরনের পদ্ধতি আছে বাচ্চাটির এই ধরনের সমস্যা? কিছু কিছু রোগ আছে যেগুলো জন্মগতভাবে হতে পারে, পারিবারিক সমস্যা আছে, অথবা আগে একটা শিশু আক্রান্ত হয়েছে, মারা গেছে, এরকম যদি হয় এবং সেটা হরমোনজনিত রিলেটেড, তাহলে তো আমরা ইন্ট্রাইউটেরিয়ান লাইফে সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি, করার পরে সেটার ব্যবস্থাও নিতে পারি। হ্যাঁ, ইভেন প্রিভেন্টিভ থেরাপি আছে, তাই না, কাউন্সিলিং করতে পারি। যে সমস্ত অন্যান্য যে সমস্ত রোগ যেমন থ্যালাসেমিয়া আমরা কাউন্সিলিং করতে পারি, তাই না, সেরকম আমাদের যে অনেক রোগ আছে, যেমন থাইরয়েড, যদি মায়ের থাইরয়েড থাকে, বাচ্চার থাইরয়েড যদি আমরা প্রিভেন্ট না করি তাহলে বাচ্চা অনেক সিভিয়ারলি এফেক্টেড হবে। ডায়াবেটিস, এগুলা তো গর্ভাবস্থায়। আবার অনেক সমস্ত দেখা যাচ্ছে যে আমাদের জননাঙ্গের সমস্যাগুলা, এগুলো অনেক রোগ আছে যেগুলা কিন্তু জননাঙ্গের সমস্যা তৈরি করে পরবর্তীতে, যেটাকে আমরা হিজড়া বলি। এটা যদি আমরা আগে আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই ক্ষেত্রে প্রিভেন্টিভ কিছু মেজার্স নেওয়া নিতে পারে। জাস্ট আফটার বার্থ আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারলে ক্যান লিড এ হেলদি নর্মাল লাইফ। যে কারণে আসলে একটা বেশ গুরুত্ব দেওয়া হয় যে বাচ্চা জন্মের সাথে সাথে একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট বাচ্চাটিকে অ্যাটেন্ড করলো, তিনি দেখে দিল বাচ্চা সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু একটা শিশু আসলে ঠিক কখন বাবা মা সন্দেহ করবে তার হরমোনজনিত সমস্যা আছে কি না, সেই বিষয়ে যদি একটু জানেন। হ্যাঁ, এটা একটা বিরাট ব্যাপার
একটা বিগ এরিয়া যে কখন হরমোনজনিত সমস্যা। তা আমি একটু বলতে চাই সংক্ষেপে যে জন্মের পরপরই যদি দেখা যায় যে একজন ডাক্তার দেখার পরে তার ওজন ঠিক আছে, তার আকৃতি প্রকৃতি চেহারার মধ্যে তেমন কোনো অস্বাভাবিকতা নাই, তারপরে দেখা যাচ্ছে জননাঙ্গটা খুব ইম্পর্ট্যান্ট। জননাঙ্গটা ঠিক আছে কিনা, পুরুষেরটা পুরুষের মতো মেয়েরটা মেয়ের মতো আছে কিনা, এখানে কিন্তু অস্পষ্ট জননাঙ্গতা একটা বিশাল ব্যাপার, যেটা পরবর্তীকালে হিজড়া হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। তা আমরা যদি আর্লি আইডেন্টিফাই করতে পারি, আমরা ভালো ব্যবস্থা নিতে পারি। এটা গেল। তারপরে জন্মের পরপরই বাচ্চা যে মায়ের যদি প্রপার ট্রিটমেন্ট হয় মানে গর্ভাবস্থায়, তাহলে কিন্তু কিছু কিছু রোগ যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, যেটা না হলে জন্মের পরপরই বাচ্চার কিন্তু খিঁচুনি হয়ে যেতে পারে। খিঁচুনি হলে সেটা একটা হাইপোক্যালসেমিক সিজার ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমরা খিঁচুনির কারণ খুঁজতে পারছি, কিছুই পাচ্ছি না, দেখা গেল অনেক জোরে খিঁচুনি হলেও অনেক সময় মারাও যেতে পারে। তারপরে ডায়াবেটিস, মায়ের যদি ডায়াবেটিস থাকে, বাচ্চার জন্মের পরপরই কিন্তু হাইপোগ্লাইসেমিক কনভালশন, আমরা যদি সেটা ম্যানেজ করতে না পারি তো খিঁচুনি হয়ে মারাও যেতে পারে। তাহলে একটা জন্মের পরপরই হলো। তারপরে একটা বাচ্চা জন্মের পরপরই তার ওজন টোজন যদি ঠিক না থাকে, তাহলে কিছু সেখানে ঘাটতি হতে পারে। আমি বললাম তার লেন্থ ঠিক নাই, তাহলে সেখানে কিন্তু হরমোন, গ্রোথ হরমোন, ইন্টারনাল হরমোন, এগুলা কিন্তু জন্মের সময় থেকেই তো আসছে। সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ইমিডিয়েট যেটুকু গেছে পরেরটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। তারপর থেকে আমরা কি দেখছি যে বাচ্চা ঠিকমতো বাড়ছে কিনা, সুস্থ আছে কিনা, এই জিনিসগুলা দেখতে গেলে তার বুদ্ধিমত্তা ঠিক আছে, বিকাশ ঠিক আছে কিনা। এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা জন্মের পরপরই শিশু কালো পায়খানা করলো কিনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থাইরয়েড, উন্নত দেশে থাইরয়েড স্ক্রিনিং হয়, এভরি চাইল্ডের থাইরয়েড স্ক্রিনিং হয়। আমাদের দেশে এখনো আমরা এই প্রোগ্রামটা চালু করতে পারি না। আমরা অনেক চেষ্টা করছি যে প্রত্যেকটা, এক সময় দেখেছিলাম বাচ্চা হলেই একটা স্ট্রিপের মধ্যে চেক করা হয়, কিন্তু এখন আবার সেটি দেখছি এটা না। এক সময় একটা প্রজেক্ট চালু হয়েছিল, কিন্তু এটা কন্টিনিউশন হয় নাই। আমরা চেষ্টা করছি, বা আমরা ব্যক্তিগত পর্যায়ে চিকিৎসকদের অনুরোধ করব, আপনারা জন্মের পরপরই শিশুর একটু থাইরয়েড স্ক্রিনিং টিএসএইচ করবেন। কারণ হচ্ছে কি, জন্মের পরপরই কিন্তু এই সিমটমটা থাকে না, পরবর্তীতে সিমটম যখন ডেভেলপ করে অলরেডি ব্রেন ড্যামেজ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা তাহলে এটা আমরা বুঝার প্রথম হচ্ছে জন্মের পরপর যদি কালো পায়খানা না করে বিলম্বিত হয়, অথবা জন্ডিস যদি প্রলম্বিত হয় 2 সপ্তাহের বেশি, তাহলে একটা দারুণভাবে আমাদের চিন্তা করতে হবে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম। এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন। হ্যাঁ, এই জন্য আমরা যদি আগেই নির্ণয় করতে পারি, 2 সপ্তাহের আগে চিকিৎসা করতে পারি, সম্পূর্ণ সুস্থ। আর যদি না করতে পারি, তার বুদ্ধিমত্তা কমতে কমতে একেবারে বিকলাঙ্গ হয়ে যাবে, এবং বুদ্ধিমত্তা মানসিক প্রতিবন্ধী জীবন ভরে বাবা মাকে তাকে বহন করে নিয়ে যেতে হবে। তাহলে এটা একটা গেল। এর পরপরই আমরা যখন দেখতে চেষ্টা করব যে বাচ্চাটা ঠিক মতো বাড়ছে কিনা, গ্রোথ, যেটা একটা হচ্ছে মানসিক এবং শারীরিক। তো গ্রোথ যদি না হয়, সেখানে অনেক হরমোনের ব্যাপার আছে, যেমন একটা গ্রোথ হরমোন। আমাদের কাছে অনেক বাচ্চা আসে 8 বছর 9 বছরে, স্যার ও তো অনেক শর্ট। তাহলে এই যে 8টা বছর লস হয়ে গেল, তাই না? এখানে তো ওইটা তো কামব্যাক করা অনেক ডিফিকাল্ট। আমরা মনে করি কি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তাহলে মা বাবারা প্রশ্ন করে, স্যার আমি কখন বুঝবো, কিভাবে বুঝবো, তাই না? এখন আপনাকে দেখতে হবে পারিপার্শ্বিক শিশুর সাথে যদি আপনার বাচ্চার উচ্চতা ঠিক না থাকে, তাহলে বা তার বুদ্ধিমত্তা ঠিক না থাকে, তাহলে অবশ্যই নিজে নিজে না, পরিবারের অন্য মানুষের সাথে আলাপ না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। উনি যদি বলে আপনি দুশ্চিন্তা করেন না, ওকে, দ্যাটস গুড। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি আছে। সবাই কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ না, সবার কাছে চার্ট থাকে না, সবার চার্ট সম্পর্কে অভিজ্ঞতা নাই। তার জন্য যে কোনো সাবজেক্টের বিশেষজ্ঞ তো একটা পরামর্শের দরকার আছে। কারণ আমরা যখন বাচ্চা নিয়ে যাই, দেখা গেল ঠান্ডা কাশির জন্য নিয়ে গেল, তার হয়তো ওজন কম আছে, তার লম্বা কম আছে, এটা তখন চোখে পড়ে না। এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু এটা আইডেন্টিফাই করতে পারবে। এরপরে হচ্ছে যদি বাচ্চার কোনো কারণে কখনো খিঁচুনি হয়, সেই খিঁচুনির পিছনে কোনো হরমোনজনিত কারণ আছে কিনা সেটাও কিন্তু অনেক সময় দেখতে হবে। একটা বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে, খেতে চায় না, সেখানে কিন্তু অনেক ধরনের হরমোন আছে, যেমন অ্যাড্রেনাল হরমোন। অ্যাড্রেনাল হরমোন এটাকে উদ্দীপিত করে। যদি তার না থাকে, তাহলে তার আস্তে আস্তে দেখা যায় যে প্রবলেমটা ধীরে ধীরে সে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা কেউ কিছু বুঝতে পারি কেন দুর্বল হয়ে যাচ্ছে, রুটিন চেক আপে এগুলো ধরা পড়ে না। অনেকের গায়ের রং কালো হয়ে যাচ্ছে, অ্যাডিসন ডিজিজ, এটা তো হরমোনের, কর্টিসোল হরমোনের ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে। আবার অনেক সময় উল্টা, কর্টিসোল হরমোন বেড়ে যে সে অবাঞ্ছিত মোটা হয়ে যাচ্ছে। আমরা মনে করতেছি ও মনে হয় খাচ্ছে বেশি, খাওয়া কমায় দিলাম, না, ভিতরে হরমোনগত সমস্যা থাকতে পারে, সেটা কুশিং সিনড্রোম হয়ে যাচ্ছে। এখন কুশিং সিনড্রোম একটা জিনিস কি, অনেক বেশি হইলে আমরা সাধারণ ডাক্তাররা মনে করি যে অনেক বড় কিছু হবে, এই থাকবে ওই থাকবে। এখন সেটা যখন হয়, কার্ডিয়াক ব্লক হয়ে হার্ট পেইন হবে, তারপরে ডাক্তারের কাছে তো অলরেডি সেখানে চলে গেছে। তাহলে সেটা আর্লি স্টেজে আমাদেরকে এটা ফলো করতে হবে। আমরা ফলো করতে থাকলে আমরা কোনো সময় বিশেষজ্ঞ চিকিৎসক এটা অনেক আগেই আইডেন্টিফাই করতে পারি। এরপরে চলে আসছে আমরা
শিশুর পানি খাওয়া কম বেশি, এটার উপরে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস একটা রোগ আছে, যে সে পানি অতিরিক্ত খাচ্ছে, প্রস্রাব করছে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে বেড ওয়েটিং হচ্ছে, আমরা বলতেছি হয়তো শিশুকে বলছি এই ও পানি বেশি খায়, অমুক তমুক, সেটা একটা রোগ, সেটা আমাদের আইডেন্টিফাই করে। অবাঞ্ছিত যদি অতিরিক্ত পানি পান করে সেটা, বা অতিরিক্ত প্রস্রাব করে, ঘন ঘন প্রস্রাব করা, সেটা যেমন ইউরিন ইনফেকশন, কিন্তু অতিরিক্ত প্রস্রাব করা সেটা কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস। পাশাপাশি ডায়াবেটিস মেলাইটাস, এটা কিন্তু আমরা আগে ভাবি যে শিশুদের আবার ডায়াবেটিস, কিন্তু এখন আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে আমরা অনেক রুগী পাচ্ছি, এবং এমন রুগীও পাচ্ছি 8 মাস 10 মাস ধরে এই সমস্যা মা বাবার কোনো ডাক্তারের কাছে বুঝছেই না কার কাছে যেতে হবে। না, দেরি করা যাবে না, কারণ এটা এমন জটিল পর্যায়ে যে দেখা গেল যে বাচ্চা অজ্ঞান হয়ে খিঁচুনি হয়ে মারাও যেতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হয়ে যেতে পারে। অতএব তাহলে সেটা আমাদের ফলো করতে হবে। এখন আমরা গ্রোথ কম হচ্ছে বাড়ছে সেটা যেমন ফলো করছি, তাহলে পাশাপাশি তার স্থূলতা হচ্ছে কিনা। স্থূলতা যদি রোগের কারণে হয় সেটা তো হলো হরমোনের কারণে, যদি শুধু খাদ্যাভ্যাসের কারণে হয় তাহলে সেটাও কিন্তু আমাদের স্থূলতা। সেই স্থূলতার কারণে তার শরীরে কি হয়, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রল, এগুলা কিন্তু যখন বেড়ে যায় একটা পর্যায়ে যে দেখা যাচ্ছে যে তার এটা অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে গেছে। আমরা প্রায়ই পাচ্ছি, দেখা গেল একটা 8 বছরের বাচ্চা 52 কেজি ওজন, টেস্ট করে দেখা যাচ্ছে তার ডায়াবেটিস হয়ে গেছে, তার কি হচ্ছে, তার দেখা গেল যে লিভার এফেক্টেড হয়ে গেছে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হয়ে গেছে। তা উন্নত দেশে কিন্তু এই বাচ্চাদের মৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ দ্যাটস টার্ন টু লিভার সিরোসিস, অ্যান্ড সিরোসিস ইজ দ্য সিওরেস্ট সাইন অফ ডেথ। সিরোসিস হয়ে গেলে তো আর বাঁচার কোনো সমস্যা নাই। তাহলে আমরা আমাদের দেশে আমরা একটু স্বাস্থ্য ভালো হইলে মনে করি খুব ভালো, কিন্তু না, এটাও কিন্তু আমাদের একটু চিন্তার কারণ যে কোন পর্যন্ত ভালো আর কোন পর্যন্ত খারাপ। এর পরবর্তীতে আমরা যদি চলে আসি, তাহলে একটা মানুষের স্বাভাবিক জীবনে বৃদ্ধি সব ঠিক হলো, একটা আছে বয়ঃসন্ধি। তার বয়ঃসন্ধিটা একটা টাইম মতো আমরা মনে করি যে মেয়েদের, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে শিশুদের কথা যখন আমরা বলি, এই শিশুর বয়স একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। কখনো আমরা শিশু বলতে একেবারেই যারা মানে 8-9 বছর বয়স এটুকু বলতেই বুঝাই, কিন্তু আপনারা আসলে শিশুদের বয়সটাকে কিভাবে ডিফাইন করেন এবং বয়ঃসন্ধিকালের প্রপার বয়সটা কোনটা? হ্যাঁ, এখন আন্তর্জাতিক যে ডেফিনেশন আছে, ডেফিনেশন অনুযায়ী 0 to 18 ইয়ার্স এটা হচ্ছে শিশুর মধ্যে পড়ে। ঠিক আছে, আমরাও ওইটাকে মেনটেন করে আমরা 18 বছর পর্যন্ত চিকিৎসা করি। যে রোগের ধারাবাহিকতা থাকে তখন আমরা এটাকে রেফার করে দেই অ্যাডাল্ট ইয়ে। এখন শিশুর মধ্যেও বিভিন্ন রকম আছে, জন্মের পরই সেটাকে নবজাতক বলা হয়, তারপরে ইনফ্যান্ট বলা হয়, তারপরে প্রি স্কুল বলা হয়, তারপরে স্কুল গোয়িং চিলড্রেন, আর্লি চাইল্ডহুড, লেট চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট, এইভাবে ভাগ করা হয়, তাই না? কিশোর কিশোরী, যেমন 10 বছর থেকে 18 বছর কিশোর বা কিশোরী বলা হয়। এই টাইমটাতে সাধারণত আপনি যেটা বলছিলেন বয়ঃসন্ধির বিষয়টা, এখন বয়ঃসন্ধি সাধারণত মেয়েদের 8 বছর থেকে শুরু হতে পারে এবং সেটা 13 বছরের মধ্যে হতে পারে। ছেলেদের 9 বছর থেকে 14 বছরের মধ্যে হতে। এখন একটা বাচ্চা যদি দেখা গেল 8 বছর, মেয়ে 8 বছরের আগে, এটা আমরা খুব এখন ফ্রিকুয়েন্টলি পাচ্ছি, 8 বছরের আগেই যদি তার বয়ঃসন্ধি শুরু হয় তাহলে কিন্তু তার জীবনে অনেক ধরনের কেন শুরু হলো সেটা যেমন প্রবলেম, এবং শুরু হওয়ার পরেও কিন্তু নানাবিধ জটিলতা হতে পারে। আবার দেখা যাচ্ছে যে 13 বছর হয়ে যাচ্ছে, তার কোনো বয়ঃসন্ধির কোনো সিমটম নাই, কোনো কিছু নাই, দ্যাট ইন্ডিকেট সামথিং রং ইনসাইড। সেটা খুব সিভিয়ার কিছু হতে পারে, আবার নর্মালও হতে পারে, যে আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার কিছু পরামর্শ দিল, কিছু অ্যাডভাইস দিল, ওর তাড়াতাড়ি নর্মাল হয়ে গেল। ছেলেদের ক্ষেত্রে হতে পারে, মেয়েদের ক্ষেত্রে হতে পারে। আবার জননাঙ্গের সমস্যা, ছেলেদের যেমন আমাদের দেখা যাচ্ছে যে তার পেনিসটা ঠিক মতো সাইজ গ্রো করে নাই, এটা কিন্তু জন্মের পরপরই আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে। ওই যে আপনি বললেন যে আমরা বললাম জননাঙ্গ ঠিক আছে কিনা, আমি এই 2-3 দিন আগেই একটা বাচ্চা পেলাম, সে আসছে, তার পুরুষাঙ্গটা ছোট, 8 বছরের বাচ্চা। ডাক্তার সাহেবরা দেখে তাকে বলছে, কেউ বলছে ইনজেকশন দিতে হবে, কেউ বলছে না কিছুই করা লাগবে না। আমি পরীক্ষা করতে যাই, দেখি তার অন্ডকোষটাই সেখানে নাই। এতদিনে 8 বছর 7 মাস বয়স, ডাক্তার সাহেবরা দেখছে, 2 জন প্রফেসর দেখছেন, কিন্তু উনারা পেনিসটাই দেখছে, লিঙ্গটা দেখছে, কিন্তু লিঙ্গর নিচে যে এটা পালপেট করে বা আমাদের মানে হাত দিয়ে যে দেখতে হয়, এটা কিন্তু জন্মের পরই যে একটা চেকআপ, ওখানেই কিন্তু দেখা যাবে। এটাকে বলে আনডিসেন্ডেড টেস্টিস, অথবা টেস্টিস নাও থাকতে পারে। আনডিসেন্ডেড মানে উপরে থাকে, আস্তে আস্তে নামে, সেটা আমরা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি যে না ওকে ঠিক আছে, ওকে দ্যাট ক্যান বি ডিলেড 5 মান্থ 6 মান্থস 1 ইয়ার পর্যন্ত ম্যাক্সিমাম আমরা ওয়েট করতে পারি। কিন্তু 8 বছর 7 মাসের বাচ্চা পরে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল অনেক উপরে সেটা আছে। এবং 1 বছরের
পর পর্যন্ত যদি উপরে থাকে তাহলে কিন্তু তার কার্যক্ষমতা কমে যেতে পারে। জি। তাই এই বিষয়গুলো আমাদেরকে, এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সার্জারির পরামর্শ দিতে হ্যাঁ হয়। হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু এটা ইমিডিয়েট, দেরি করলে, যেটা আপনি হ্যাঁ বলছিলেন, দেরি করলে যে যেটা এনভায়রনমেন্টাল সেই কজে তার যে কার্যক্ষমতাটা হ্যাঁ আর থাকবে না। কার্যক্ষমতা কিন্তু কমে যেতে পারে। তাহলে টেস্টিসের কার্যক্ষমতা যদি কমে যেতে পারে তাহলে তার বয়স সন্ধি সেক্সুয়াল হরমোনগুলো আসার কিন্তু অনেক ক্ষেত্রে ব্যাহত হতে পারে। ব্যাহত হতে পারে। জি, শিশুদের ক্ষেত্রে বয়ঃসন্ধির বিষয়টা যদি আমরা আবার একটু ডিটেলস বলার চেষ্টা করি, সেটি হচ্ছে যে বাবা মারা তো 8 থেকে 13 বছর এই বয়সটাকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবে। তো মেয়েদের ক্ষেত্রে আসলে সিমটমগুলো কিভাবে আসবে এবং কখন চিন্তিত হবে যে আসছে না, সমস্যাগুলো ডেভেলপ করছে, বা ছেলেদের ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে? এখন মেয়েদের ক্ষেত্রে এটা কমন বেশি, সেটা আমি আগে বলি যে একটা বাচ্চা 8 বছর ঠিক আছে, ওকে, তার কোনো প্রথম শুরু হয় কিন্তু ব্রেস্ট ডেভেলপমেন্টের মধ্য দিয়ে, মানে নর্মাল যেটা ব্রেস্ট ডেভেলপমেন্টটা হতে থাকে। 8 বছরে সাধারণত হয় না, যদিও 8 বছর পর্যন্ত আমরা নর্মাল ধরি, ইউজুয়ালি 9 বছরে এটা শুরু হয়। হয়। হ্যাঁ, তখন যদি না হয় তখন আমাদের একটু খেয়াল নিতে হবে যে তার হেলথটা ঠিক আছে কিনা। অনেক সময় জেনারেল হেলথ যদি খারাপ থাকে তাহলেও কিন্তু সেটা নিউট্রিশনালি যদি ডিপ্রাইভ হয় সেটা কিন্তু এফেক্ট করতে পারে। আদার ডিজিজ, সাইকোলজিক্যাল ডিপ্রেশন, অনেক কিছু আছে। হরমোনের প্রবলেম তো পরেই, মানে সাধারণ যেগুলা, এগুলা যদি না হয়, আপনার যদি বাচ্চা 9, 9.5, 10-এর মধ্যে একটা মেয়ের বাচ্চার কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আপনাকে একটু কিন্তু 13 বছর যদিও কাট আপ মার্জিন, যে 13-র নিচে 13 বছর পর্যন্ত যদি কোনো মেয়ে বাচ্চার কোনো ব্রেস্ট ডেভেলপমেন্ট না হয় তাহলে এটা ডিজিজ হয়ে গেল, ডিলেইড পিউবার্টি, এ ডিজিজ। কিন্তু আমরা চাইবো যে 9.5, 10 এর মধ্যে আপনি সতর্ক হন, ডাক্তারের সাথে পরামর্শ করেন, ঠিক আছে। আবার যদি দেখা যায় একটা বাচ্চা 6 বছর, 7 বছর বা ইভেন আগেও কিন্তু আমরা এমনও রুগী পাই 1 বছরে বাচ্চার কিন্তু মিনিস্ট্রেশন হয়ে গেছে, এটাকে বলে প্রিকোশাস পিউবার্টি। আবার দেখা যায় অনেক বাচ্চার ছোট বয়সে একটু ব্রেস্টটা ডেভেলপমেন্ট থাকে, এটা ফিজিওলজিক্যালও হতে পারে। এখন ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল সেটা বোঝার জন্য কিন্তু আপনাকে একটু ইন্টারভেনশন করতে হতে পারে, অথবা ডাক্তারের সাথে পরামর্শ করে, এক্সপিরিয়েন্স ডক্টররা এটা ক্যান ডিফারেন্সিয়েট যেটা ফিজিওলজি আর প্যাথোলজি। স্যার, এর সাথে আরও একটা সমস্যা নিয়ে অনেক সময় মায়েরা আসে, সেটি হচ্ছে যে মেয়ে বাচ্চা কিন্তু তার জননাঙ্গের সেপারেশনটা ঠিকমতো হচ্ছে না, বা পেশাবের থলির নিচে যে ভেজানাল ওপেনিংটা ওটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এটাকে আমরা বলি ল্যাবিয়াল অ্যাডেশন। হ্যাঁ, এখন ল্যাবিয়াল অ্যাডেশন তো একটা সিম্পল হতে পারে যে না তার এটা হয় নাই, অনেক সময় দেখা যায় ক্রিম দিলে এটা ঠিক হয়ে যায়। বাট এই ল্যাবিয়াল অ্যাডেশনের যে প্যাথোলজি তো আমাদের জন্মের সময় গর্ভাবস্থায় কিন্তু সবাই মেয়ে থাকে, পরবর্তীতে ছেলে হরমোন আসার কারণে ছেলেদের জননাঙ্গটা তৈরি হয়, তা আস্তে আস্তে কিন্তু এটা ফিউশন হয়, ছেলেদের ক্ষেত্রে ফিউশন হয়ে এটা থাকে না, মেয়েদের ক্ষেত্রে থাকে। এখন যদি দেখা যায় পার্শিয়ালি কোনো ছেলেগত হরমোন এসে যদি ওই মেয়েকে এফেক্ট করে, তখন কিন্তু এটা আবার একটা ল্যাবিওস্ক্রুটাল ফিউশন, আরো কমপ্লিকেটেড ডিজিজ। এটা কিন্তু ডিএসডি বা ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট অথবা হিজড়া এই লাইনে চলে গেল। আর নর্মাল হলে আমরা দেখলে বুঝতে পারি যে অনেক সময় একটু লাগা আছে, হ্যাঁ, একটা তখন ক্রিম, প্রথমে হচ্ছে আমরা ক্রিম দিয়ে, স্ট্রোজেন ক্রিম দিয়ে আমরা এটা ট্রাই করি। যদি এটা ঠিক হয়ে যায় তখন আমরা বলি যে কেয়ারফুল থাকতে হবে, ফার্দার অ্যাডিশন হতে হবে। যে কোনো রোগ, আপনার ওজন আজকে বেশি আছে, কমাইলেন, কমার পরেও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, তা নাহলে আবার হয়ে যাবে। তা সেরকম অনেক সময় যদি এটা হয় তাহলে ভালো, না হলে আমরা তখন একটা অ্যাসেসমেন্ট করি যে এখন হরমোনাল ইমব্যালেন্স আছে। যদি না থাকে তাহলে অনেক সময় সার্জারির পরামর্শ, যেমন আপনি প্লাস্টিক সার্জন, অনেক সময় তারা একটু সার্জিক্যাল ইন্টারভেনশন করলে এটা ঠিক হয়ে যায়। এবং ছেলেদের ক্ষেত্রে যেটা হয় যে বয়স যখন 8, 10 কিংবা তার পিউবার্টি আসছে, অনেক সময় দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রেও ব্রেস্টটা একটু বড় হতে থাকে, ব্যথা হতে থাকে। হ্যাঁ, এটা একটা ব্যাপার আছে, এটাকে বলি আমরা মেডিকেল সায়েন্সে বলি গাইনোকোমেশিয়া, ব্রেস্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, আমাদের কাছে অনেক রুগী এরকম আসে যে তার অস্বস্তিকর, আমার লেখাও ছাপা হয়েছে যে বিব্রতকর অবস্থা ছেলেদের, সেটা যেমন ব্রেস্ট ডেভেলপমেন্ট ইন কেস অফ মেল, এটা তো ইউজুয়াল না, তাই না, একটু আনইউজুয়াল। তারপরে সামান্য একটু হইলো হরমোনাল ইমব্যালেন্স, একটা বয়সন্ধিকালে হইলো, অল্প, খুব বেশি করছে না, সেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল। হ্যাঁ, আর একটা জিনিস আছে পাশাপাশি, সেটাকে বলে গাইনোকোমেস্টিয়া। তার মানে যদি ওবেজ হয়, ওবেজ হলে এখানে ফ্যাট জমে, সেখানে কিন্তু হরমোনাল ইমব্যালেন্স খুব কিছু থাকে না, ফ্যাটি টিস্যু যেমন সারা শরীরে জন্মে সেরকম এখানে জন্মে। কিন্তু এর বাইরেও হরমোনাল ইমব্যালেন্সের কারণে যেটা হয় সেটাকে বলে গাইনোকোমেশিয়া।
এখন গাইনোকোমেশিয়া মেবি ফিজিওলজিক্যাল প্যাথোলজিক্যাল, যদি একটা পিউবার্টাল এজের সাথে সাথে হয় তাহলে দেখা পিউবার্টির সাথে 1-2 বছরের মধ্যে এটা আবার নর্মাল হয়ে যায়। তাহলে আমাদের ওই সময় আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে এটা কি রিলেটিং টু পিউবার্টি, তাহলে এটা নর্মাল, উই ক্যান ওয়েট। বাট পিউবার্টি আসার আগেই যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা প্যাথোলজিক্যাল। আবার দেখা যাচ্ছে পিউবার্টির সাথে আসছে 2 বছর হয়ে যাচ্ছে, তারপরেও বেড়েই চলছে, অনেক সময় অনেক 1, 2, 3, 4 অনেক দূর চলে গেছে, তাহলে অনেক সময় দেখা যায় এটা মেডিসিন আমরা অনেক সময় হরমোন দেই, হয় না, তখন আবার কিন্তু সার্জারি, প্লাস্টিক সার্জনদের কাছে আমরা পাঠাই এটাকে নরমাল করার জন্য। জি স্যার, এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক দেখছেন পিওরলি মেডিকেল 24, একটা ছোট্ট বিরতি নিব, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, সাথেই থাকবেন আশা করি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পিওরলি মেডিকেল 24-এ। আমরা কথা বলছি আজ শিশুদের হরমোনজনিত সমস্যা নিয়ে। আমাদের সাথে আছেন প্রখ্যাত শিশু হরমোন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রবি বিশ্বাস, যিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। আমাদের তিনি এর পাশাপাশিও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পেডিয়াট্রিক্স, বাংলাদেশ পেডিয়াট্রিক্স সোসাইটির। আমরা কথা বলছিলাম বিভিন্ন ধরনের শিশুদের হরমোনজনিত যে সমস্যাগুলো হয় সেই বিষয়গুলো নিয়ে। আমরা ইন জেনারেল অনেকগুলো সমস্যা আসলে আইডেন্টিফাই করতে পেরেছি যেগুলো শিশুদের হয়, আমরা ওভারলুক করে যাই বা জানি না। আমরা এখন স্পেসিফিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই টিভি স্ক্রলে দেখানো নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্যার, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম যে উচ্চতার বিষয়টি অনেক সময়ই বাচ্চার বাবা মা ওভারলুক করে যায় বা ভাবে হয়তো যে বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই উচ্চতা কি, এবং আরও একটা বিষয় মনে করে যে উচ্চতা পুরোপুরি হচ্ছে যে বাবা মা যতখানি যদি লম্বা হয় বাচ্চাও লম্বা হবে, কিন্তু এই ধরনের বিষয়ের বাইরে হরমোনজনিত কি কারণে হতে পারে এবং কখন সেটা নিয়ে আপনাদের কাছে আসলে দ্বারস্থ হবে? ধন্যবাদ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা প্রায়শই এই রোগীগুলা পাই, হ্যাঁ, যে বাচ্চা ঠিকমতো বাড়ছে না। আপনি যেটা বললেন অবশ্যই তো পারিবারিক ইনফ্লুয়েন্স থাকবে, এটা কে বলি আমরা ফিজিওলজিক্যাল, এবং ফিজিওলজিক্যালের বাইরে অনেক প্যাথোলজিক্যাল কজ কিন্তু আছে। ফিজিওলজিক্যাল কিনা সেটা আমরা আইডেন্টিফাই করার জন্যে অভিভাবকদের জন্য সেটা ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল এটা বোঝার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিজেরা ফিজিওলজিক্যাল ভেবে বসে থাকলে সেটা সময় যেটুকু পার হয়ে যাবে এটুকু কিন্তু আমরা আর ফিরে পাবো না, তাই না? ট্রিটমেন্ট করি আর যাই করি। তাহলে প্রথমে আমাদের একটা চার্ট আছে, আমরা চার্টে দেখি যদি অনেক কম থাকে তাহলে অবশ্যই সেটা তো বিচার্য বিষয়, এবং সেটা যদি আমরা মিড প্যারেন্টাল হাইট, আমরা বাবা মার উচ্চতার সাথে সামঞ্জস্য করি, আমরা যদি দেখি যে না এটা আর কোনো সমস্যা নাই, তো এটা বাবা মার, তখন তাদেরকে আমরা বলে দিই যে এটা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি এভাবে চলেন। এটা আরেকটা হচ্ছে, আরেকটা ফিজিওলজিক্যাল আছে যে অনেক সময় বাচ্চারা একটু কম বাড়ে, তাদেরকে দেখা যায় যে ওই 9-10 বছর বয়সে যে অন্য বাচ্চারা বেড়ে যাচ্ছে ও বাড়ছে না, কিন্তু ওর আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম নাই, কিন্তু ওর পিউবার্টিটা আসে নাই, পিউবার্টিটা ডিলেইড হয়েছে। এটাকে আবার বলি আমরা কনস্টিটিউশনাল ডিলে অফ গ্রোথ অ্যান্ড পিউবার্টি। এটা একটা কারণ, এটাও ফিজিওলজিক্যালি আমরা বলি যে এটা হতে পারে কোনো কোনো ফ্যামিলিতে একটু পিউবার্টি দেরিতে আসে। তো এই বাচ্চা কিন্তু আলটিমেটলি হাইটটা সে গেইন করে, কিন্তু সে হাইটটা গেইন করবে 13 বছর 14 বছর বা 15 বছরে, সেই পর্যন্ত আমি বসে থাকবো সে যে ওই ভ্যারাইটি কিনা উই আর নট শিওর, সো উই শুড ইভালুয়েট আর্লিয়ার। এই গেল আপনার ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যালের মধ্যে তো আপনার উচ্চতা যদি ঠিক থাকতে হয় তাহলে তার ইন্টারনাল অল দ্য সিকোয়েন্স, আমি একটা আমার চেম্বারে কথা বলি যে আপনার পাতিলে যদি কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু পাতিল কোনোদিন ভরবে না, ছিদ্রটা ছোট হোক আর বড় হোক। তাহলে আপনার শরীরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যাডিকুয়েট গ্রোথটা তার হবে না, তার ওয়েটও গেইন হবে না, হাইটও গেইন হবে না। আমরা কথায় কথায় একটা কথা জিনিস বলি, স্যার ও খায় না এই জন্য ওর গ্রোথ হয় না। আমরা দুইটা একটা ভিটামিন দিয়ে দেখা যাচ্ছে যে মাসের পর মাস বছরের পর বছর আমাদের চিকিৎসক মহোদয়রা এই ভিটামিন দিয়ে দিয়েই চিকিৎসা করার জন্য চেষ্টা করছে। আমাদের কাছে অনেক লেট প্রেজেন্টেশন হয়, কিন্তু সেটা না। অনেকের আছে বুদ্ধি শুদ্ধি সব ঠিক আছে মনে করছি, এটা হতে পারে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি। আর একটা জিনিস হচ্ছে যে অনেক বিশাল একটা কিন্তু লিস্ট আছে কজ অফ শর্ট স্টেচার, সেখানে প্যাথোলজিক্যাল ভ্যারাইটিটা আছে যেটা যে তার দেখা যাচ্ছে সিনড্রোম আছে, অ্যাবনর্মাল ফেসিস দেখা যাচ্ছে, তার হাত পা একটু ডিফারেন্ট টাইপের, সেটাকে আমরা বলি যে ডিসমরফিক। কিন্তু আরেকটা গ্রুপ আছে যে তার মরফিজম সব ঠিক আছে, কিন্তু তার দেখা যাচ্ছে যে ওয়েট ভালো আছে, হাইটটা কম। তো
তাহলে সেটাকে আমরা চিন্তা করি এন্ডোক্রাইন হতে পারে, হরমোন জনিত। আর এমনও কি হতে পারে যে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটাও আরেকটা প্রবলেম, জাইগ্যান্টিজম হতে পারে, হরমোন বেশি হয়ে যাচ্ছে, আবার ক্লিন ফিল্টার সিন্ড্রোম হতে, হোমোসিস্টোনিউরিয়া হতে পারে, এই ধরনের কিছু কিছু প্রবলেম আর ক্লিন ফিল্টার সিন্ড্রোম এগুলো হতে পারে, সেটা আছে। অনেক লম্বা হচ্ছে, বিশেষ করে শর্ট স্ট্রেচারটা বেশি, লম্বা হওয়াটা একটু তুলনামূলকভাবে পার্সেন্টেজটা কম। হাইপারথাইরয়েডিজম হইলে লম্বা হয়ে যাচ্ছে বেশি, কয়েকটা কজ আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন যারা ছোট হচ্ছে তাদেরকে তাহলে আমরা যদি ফিজিওলজিক্যাল না হয় তাহলে প্যাথোলজিক্যাল কি কি হতে পারে? অনেক সময় দেখা যায় যে আমরা মনে করতেছি ও সবই ঠিক আছে, কি দরকার আর কিছু করার না। এদের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেভেলপমেন্ট সব কিছু যদি ঠিক থাকে তাহলে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা ইদানিং কিন্তু অনেক রুগী পাচ্ছি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, মানুষের ভিতর সচেতনতা কিন্তু অনেক বেড়েছে। আমার কাছে প্রতিদিন অনেকেই আসে খালি লম্বা হওয়ার নিয়ে, তা আমি সেখানে ছোটোখাটো প্রবলেমগুলো আইডেন্টিফাই করে, যেগুলো আগে থেকেই মনে করেন একটা বাচ্চা প্রায় অসুস্থ হয়, আপনি যাত্রাপথে যদি বারবার সিগনালে পড়ে তাহলে কিন্তু আপনি টাইমলি পৌঁছাইতে পারবে না, সেগুলো আপনাকে কেয়ার করতে হবে। আর গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এখন আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে গ্রোথ হরমোনের যে একটু ব্যয়বহুল, বাট তারপর আমাদের চিন্তা করতে হবে একটা শিশুর জন্য কিন্তু আমরা অনেক টাকা ব্যাংক ব্যালেন্স করি। এখন যদি তার হাইটটা ঠিক মতো গেইন না হয়, সে ভালো কিছু করতে পারবে না, অতএব আমাদের সেই পর্যায়েও যেতে হবে। তার জন্য কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক সেটাকে আইডেন্টিফাই করবে যেটা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এবং অ্যাকর্ডিংলি ইন্টারভেন করবে, তাহলে কিন্তু সে তার ইয়েটা গেইন করতে পারবে। এবং যদি অন্য কোনো রোগ যদি এটাকে হ্যাম্পায়ার করতে পারে তাহলে সেই রোগের চিকিৎসা করতে হবে। ইভেন নিউট্রিশনাল যদি থাকে, যার পুষ্টি ঠিক মতো হচ্ছে না, তাহলে কিন্তু পুষ্টি দিয়েও কিন্তু গ্রোথটাকে আমরা এনহ্যান্স করতে পারি। স্যার, ঠিক এর উল্টো যে পরিস্থিতিটা সেটি হচ্ছে যে ওবেসিটি, যেটা একদম মহামারীর আকার ধারণ করেছে বলা যেতে পারে। তো এই ওবেসিটি কি শুধু খাবার দাবার কেন্দ্রিকই, বা যদি তাও হয়ে থাকে আসলে এটাকে কিভাবে মনিটর করা যায় বা নিয়ন্ত্রণে আনা যায়? হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশে একটা ধারণা আছে যে মোটা হলে খুব ভালো, আসলে কিন্তু মোটাও ভালো না। এখন মোটা হওয়ার পিছনে অনেক সময় দেখা যায় যে তার খাদ্যাভ্যাস ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরে ওয়েট গেইন হয়েছে, তাহলে কি এখানে হরমোনাল ইমব্যালেন্স, যেমন আমরা বললাম যে হাইপোথাইরয়েডিজম হতে পারে, সিডো হাইপোপ্যারাথাইরয়েডিজম হতে পারে, তারপরে কুশিং সিনড্রোম হতে পারে, এই ধরনের কিছু রোগ আছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। আর একটা কথা হচ্ছে যে বেশিরভাগই কিন্তু 90%ই দেখা যাচ্ছে যে এটা খাদ্যজনিত। আমরা অনেক সময় দেখা যায় বাচ্চাদেরকে বাইরের খাবার দেওয়াতে উদ্বুদ্ধ করি, টিফিনের সময় দেখা গেল যে টাকা দিয়ে দেই, সে কেক বিস্কুট মানে অয়েলি সাবস্টেন্স, হাই ক্যালোরি ডায়েট, ফ্রুট জুস এগুলা সে খাচ্ছে। মা বাবারা কি বলে, স্যার ওটা পছন্দ করে, পছন্দ করতে করতে দেখা যাচ্ছে ওবেসিটি হচ্ছে। এবং এই ওবেসিটির কারণে কিন্তু তার মেধা, একটা জিনিস যখন হয় আপনার বডি যদি অনেকটা ফ্লারিশ হয়ে যায়, তখন তার যে সার্কুলেশনটা বডিতে চলে, ব্রেন কিন্তু সার্কুলেশন কম পায়, তখন কি হয়, তখন হলে তার পড়াশোনাও কমে যায়। তারপরে তার ওয়েট যদি বেশি হয়, তার অনেক ধরনের কমপ্লিকেশন সৃষ্টি হয়, হাড্ডির কমপ্লিকেশন শুরু হয়, ব্যথা করে, শরীর ঠিকমতো টানতে পারে না, অতিরিক্ত ক্লান্ত হয়ে যায়, এটা গেল বাহ্যিক। আর ঘুমের অসুবিধা হয়। আর ভিতরগত যে সমস্যা হয়, প্রথম হচ্ছে যে তার কোলেস্ট্রল বেড়ে যায়, এটা আমরা বাইরে থেকে বুঝতে পারি না, কোলেস্ট্রল বেড়ে আস্তে আস্তে লিভার এফেক্ট করে। 2 নম্বর কথা হচ্ছে কি যে প্রেশার হয়ে যেতে পারে, ছোট বাচ্চার আবার প্রেশার কি কেউ মাপেই না, হাইপার টেনশন হতে পারে। 3 নম্বর কথা হচ্ছে ডায়াবেটিস। এখন একটা বাচ্চা যদি আর্লি ডায়াবেটিস হয়ে যায়, এটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, সাধারণত ইনসুলিন রেজিস্ট্যান্স। ডায়াবেটিস যদি হয়ে যায় তাহলে তো তার সব কিছু মাটি হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে যখনই আপনার বাচ্চার মনে হবে একটু ওজন বেশি, আপনি ভালো মতো কষাস হন, পরীক্ষা করান, দেখেন। এবং আপনারা পারতপক্ষে বাচ্চাকে সব সময় বাইরের জিনিস খাওয়াবেন না, এটা কোনোভাবেই ভালো না। অ্যামেচার ফুড শুড বি অ্যামেচার, নট রেগুলার। জি স্যার, আরও একটা বিষয় আমরা নজরে আনতে চাই, সেটি হচ্ছে যে অনেক সময় বাচ্চাদের পা বেঁকে যেতে থাকে। তো এই বেঁকে যাওয়াটাকে অনেকে ভাবে যে গ্রোথ হলে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এটাও কি কোনো রোগের লক্ষণ হতে পারে? একটা জিনিস একটু আমাদের ভিতরে একটা সবসময় একটা জিনিস কাজ করে, মুরব্বীরা বলে যে বড় হইলে সব ঠিক হয়ে যাবে। এই জায়গা থেকে আমাদের একটু বেরোয় আসতে হবে যে আসলে কোনটা ঠিক হবে কোনটা ঠিক হবে না, কোনটা ফিজিওলজিক্যাল কোনটা প্যাথোলজিক্যাল। পা বাঁকার মধ্যেও কিন্তু ফিজিওলজিক্যাল বোয়িং আছে। একদম ছোট সময়ে অনেক সময় বাচ্চাদের একটু পা বাঁকা থাকতে পারে, এরকম থাকে, তারপরে এরকম হয়, তারপরে এরকম হয়, এটা একটা স্টেজ আছে, সেটা একটা স্পেশালিস্ট ডাক্তার ভালো বলতে পারবে।
তার অর্থ এই না যে আপনাকে সব কিছু নিয়ে দৌড়ায় যেতে হবে, কিন্তু আপনি যখনই আপনার ব্রেন স্ট্রাইক করবে যে ওটা একটু অ্যাবনর্মালি, তখন একটু ইভালুয়েশন করা দরকার। এটার অনেকগুলা কারণ আছে। তার প্রধান কারণ আমাদের বাংলাদেশে এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অনেক বেশি। আমাদের গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশের 75 থেকে 90% মানুষেরই ভিটামিন ডি কোনো না কোনো স্বল্পতা আছে, এবং সেটা বাচ্চাদের কিন্তু ভিটামিন ডির চাহিদা যদি ঠিকমতো পরিপূরক না হয়, তাহলে তার হাড্ডি, তার মানে বোনস অ্যান্ড মাসলস, এটা যদি ডেভেলপ না করে তাহলে কি হয়, তাহলে সে লম্বা হয় না, সেটা একটা ফ্যাক্টর। 2 নম্বর কথা, হাড় যদি ঠিকমতো শক্ত না হয় তাহলে কি হয়, ওয়েট বিয়ারিং এরিয়াগুলা বেঁকে যায়, বেঁকে গেলে এক পর্যায়ে দেখা যায় সে হাঁটতেও পারছে না, ক্রনিক্যালি ক্রিপিলড হয়ে যেতে পারে। এবং এই এটাকে আমরা রোগ বলি, একটা কমন হচ্ছে রিকেটস। রিকেটসটা ভিটামিন ডি বিভিন্ন ধরনের সমস্যা থেকে হতে পারে, কারণেও হতে পারে। সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসক এটাকে আইডেন্টিফাই করবে যে আপনার যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করলে একদম নর্মাল হয়ে যাবে। অন্য কোনো রোগ যদি হয়, স্কেলিটাল ডিসপ্লাসিয়া বিভিন্ন ধরনের আছে, তারও অনেক ধরনের চিকিৎসা আছে। আপনাকে আগে নির্ণয় করতে হবে রোগটা কিসের থেকে হলো। এবং আমি একটা কথা বলবো যে অনেক সময় আমাদের ডাক্তার সাহেবরা বলে ভালো ভালো খাবার খান, ভিটামিন ডি। নো, ভিটামিন ডি কিন্তু অনলি 10 to 15% আসে খাবার থেকে, 85 to 90% আসে সূর্যালোক থেকে। যেহেতু আমাদের দেশে সূর্যালোকের পর্যাপ্ততা আমরা পাচ্ছি না, ওই সময় আমরা স্কুলে থাকি, অফিসে থাকি, এই জন্য আমাদের ভিটামিন ডির অনেক অভাব। সেই জন্য ভিটামিন ডি আমাদের সাপ্লিমেন্ট নিতে হবে, এটা কোনো দোষের কিছু না। এবং শিশুদের ক্ষেত্রেও এটা প্রয়োজন হতে পারে। এবং ইন্টারন্যাশনাল রিকমেন্ডেশন হচ্ছে প্রত্যেকটা শিশুকে 1 বছর পর্যন্ত 400 ইন্টারন্যাশনাল ভিটামিন ডি প্রতিদিন দিতেই হবে, এটা একবার মাস্ট। বাহ, আমরা আসলে অনেক কিছুই জানতাম না, চিকিৎসক হয়েও আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমাদের অনুষ্ঠানের সময় শেষ হয়ে এসেছে। খুব অল্পভাবে যদি আপনি শিশুদের মাকে বা বাবাকে কিছু বলতে চান, আপনি বলতে পারেন স্যার। আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা কখনোই কোনো সমস্যাকে পরে ঠিক হয়ে যাবে এইভাবে বসে থাকার এখন কিন্তু সেই দিন নাই। এখন আপনারা অনেক সচেতন এবং আপনাদের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। অতএব আপনারা যখনই মনে হবে যে আমার বাচ্চাটা অন্যদের থেকে এই কারণে একটু অস্বাভাবিক, আমি মনে করি যে সেটা একটু চেক করে দেখাই ভালো। একটু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি বিশেষজ্ঞ চিকিৎসক যদি আপনাকে বলে না এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই, সেটা লম্বা হওয়া হতে পারে, মোটা হওয়া হতে পারে, পা বাঁকা হতে পারে, পানি খাওয়া হতে পারে, আরও যে সমস্ত চেহারার বৈচিত্র্য অনেক সময় থাকতে পারে, সেটা আমরা অনেক সময় সিনড্রোম বলি, অনেক সময় সিনড্রোম নাও হতে পারে, তাই না? খিঁচুনি হলে এটা নর্মাল খিঁচুনি কিনা, প্রেশার তার কত থাকলে নর্মাল আছে, যখনই আপনার কাছে কোনো স্ট্রাইক করবে, আমার মনে হয় যে আপনারা এখন অনেক সচেতন। তারপরেও আমি বলি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার মনের যে খাক্তি বা মনের যে কষ্ট, সে কষ্টটা আপনি দূর করে ফেলেন। নইলে লেট প্রেজেন্টেশন হলে তখন কিন্তু আমাদের অনেক সময় একটা আফসোস হবে যে হায় হায় আগে আসা। ডাক্তার সাহেব হয়তো বললো যে আপনার তো আরেকটু আগে আসলে, কারণ যেমন প্রিকশাস পিউবার্টি আমরা বলি, অনেক সময় আমার কাছে আসে 14 বছরে আসে, স্যার ও তো লম্বা হচ্ছে না। ও যখনই প্রিকশাস পিউবার্টিটা দেখা দিছে তখন যদি আমরা এটা ইন্টারভেন করি ও কিন্তু ঠিকমতো লম্বা হবে। কিন্তু যখন আপনি 13 বছরে চলে গেছেন তখন ওর লম্বা হওয়ার জায়গাটা আর থাকছে না, তখন আমিও আপনাকে হেল্প করতে পারছি না, করার কিছু থাকছে না। অনেক ধন্যবাদ আবারও এত চমৎকার করে বুঝিয়ে বলার জন্য, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক দেখছিলেন পিউলি মেডিকেল 24। কথা বলেছি আজ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শিশুদের হরমোনজনিত সমস্যা। আমরা অনেকেই জানতাম না যে এত এত হরমোনজনিত সমস্যা হতে পারে, যেটাকে আমরা আসলে ওভারলুক করে যাই যে বড় হলে ঠিক হয়ে যাবে। আপনারা যদি এই অনুষ্ঠানটি পরবর্তীতেও দেখতে চান অথবা কাউকে শেয়ার করতে চান, ফেসবুকের পেজে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি থেকে যাবে। পরবর্তী সপ্তাহে আবারও নতুন কোনো বিষয় নিয়ে দেখাবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিশুদের ব্যাপারে আরও একটু যত্নশীল হবেন। অনেক অনেক ধন্যবাদ।